প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারাবাহিক ম্যাথ সলভে আজকে আমরা ম্যাথ সলভ করবো তোমাদের ঢাকা বোর্ড 2024। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলো আমরা শুরুতেই প্রশ্নটা একটু পড়ে নিই। দেখো, পদ্মা ট্রেডার্স জানুয়ারি 2022 সালের লেনদেনগুলো ছিল নিম্নরূপ। জানুয়ারি 1 তারিখ বলছে মূলধন বিনিয়োগ 1 লক্ষ টাকা। 3 তারিখ বলছে কি দেখো, বিজ্ঞাপন 25,000 টাকা 5 বছরের জন্য। বিজ্ঞাপন 25,000 টাকা 5 বছরের জন্য, অর্থাৎ 1 বছর বিজ্ঞাপন পে করছে, বাট এটা তোমার 5 বছর পর্যন্ত কি দিবে, সুবিধা প্রদান করবে। তারপর দেখো 6 তারিখে বলছেন শিক্ষানবিশ স্যালামি 10,000 টাকা, যার মধ্যে গত বছরের হচ্ছে 2500 টাকা। গত বছর বলতে আমরা 22 সালের যদি করি তাহলে 21 সালের হচ্ছে 2500 টাকা রয়েছে, ঠিক আছে? তাহলে সেটা বাদ দিয়ে আমাদের দেখাতে হবে। 12 তারিখ বলছে ব্যবসা স্থানান্তর ব্যয়, এটা হচ্ছে বিলম্বিত ব্যয় 20,000 টাকা। উপভাড়া 10,000 টাকা, এটা তো ব্যয়। ঋণ গ্রহণ 50,000 টাকা। যন্ত্রপাতি ক্রয় 60,000 টাকা, তাও মূলধন জাতীয়। আসবাবপত্র ক্রয়, তাও মূলধন জাতীয়। ব্যক্তিগত তহবিল হতে কারবারের কর্মচারীদের বেতন প্রদান করছে। দেখো, ব্যক্তিগত তহবিল থেকে যদি কারবারের কর্মচারীদের বেতন প্রদান করে তাহলে এখানে দুইটা জিনিস সম্পৃক্ত। একটা হচ্ছে বেতন দিছে, মানে বেতন প্রদান করছে, আবার বিনিময়ে যেহেতু সে টাকা তার মানে মালিকের টাকা ব্যবসায় যদি আসে তাহলে সেটাকে আমরা কি হিসাবে ধরবো, সেটাকে ধরবো হচ্ছে মূলধন হিসেবে, ঠিক আছে? এখন আমাদেরকে এই উদ্দীপকের আলোকে দেখো 3টা কোশ্চেন করছে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত, মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় কত, মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয় কত। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। আমাদের দাগে কোশ্চেন করছে কি দেখো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে বিলম্বিত জিনিসটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, বিলম্বিত জিনিসটা হচ্ছে তোমার এই 1 বছরে খরচ করবা, বাট এর সুবিধা তুমি কয়েক বছর পর্যন্ত পাবা। বিষয়টা হচ্ছে এরকম, সাপোজ যেমন আমি যদি বলি তুমি আজকে যমুনা টিভির আন্ডারে তোমরা একটা অ্যাড দিছো, ঠিক আছে? বলছো যে আপনারা আমার এই অ্যাডটা রান করবেন হচ্ছে 3 বছর পর্যন্ত। কয় বছর? 3 বছর পর্যন্ত। তাহলে এখন হচ্ছে তোমাদের 2022 সাল। তো 2022 থেকে 22, 23, 24 এই 3 বছর তারা অ্যাড রান করবে। কিন্তু তোমার হিসাবকাল হচ্ছে, তুমি এখন হিসাবকাল করা হচ্ছে 22 সালের, মানে 22 সালে হিসাব করো। তাহলে ধরো এই 3 বছরের এই অ্যাডটা তারা রান করবে, তাদেরকে তুমি 3 লক্ষ টাকা দিতে হবে। কেমন? 3 লক্ষ টাকা দিতে হবে। তাহলে 3 লক্ষ টাকা তোমার থেকে তারা একবারে নিয়ে গেছে। কবে? এই 2022 সালে। কিন্তু তারা তোমাকে 23 সালও সুবিধা দিতেছে, আবার 24 সালও তোমার একটা রান করাইতেছে। তাহলে 30,000 টাকা কি তোমার এই বছরের খরচ? না। তো তোমার এই বছরের খরচ কত? এই বছরের খরচ হচ্ছে যদি 3 ভাগ করো, 1, 2, 3 ভাগ করো, তাহলে 1 লাখ টাকা। তার মানে 22 সালের 1 লাখ টাকা, 23 সালের জন্য 1 লাখ টাকা, 24 সালের জন্য 1 লক্ষ টাকা। কেমন? জানুয়ারি 3 তারিখে বলছে বিজ্ঞাপন 25,000 টাকা 5 বছরের জন্য। এই সেম কথাটা বলে দিয়েছে। দেখো, বিজ্ঞাপন 5 বছরের জন্য 25,000 টাকা। আমরা লিখে ফেলি 3 তারিখ বিজ্ঞাপন বিলম্বিত। আচ্ছা, আমাদের বিলম্বিত বের করতে হবে। বিলম্বিত বিজ্ঞাপন, কেমন? আচ্ছা, আরেকটু ভালো করে বোঝো, বিজ্ঞাপন জিনিসটা কি? বিজ্ঞাপন জিনিসটা একটা খরচ, আমি টাকা খরচ করছি। বিলম্বিত জিনিসটা কি? বিলম্বিত মানে হচ্ছে আমি খরচ করে ফেলেছি, বাট এটার সুবিধা এখন আমি পাই নাই, পাবো, ঠিক আছে? তাহলে দেখো, এখন এখানে যে 3 লাখ টাকা তুমি বিনিয়োগ করছো, মানে হচ্ছে খরচ করে ফেলছো, এই খরচ হচ্ছে তোমার মূলত এখন হিসাবকালের জন্য 1 লক্ষ টাকা। আর এই 1 লক্ষ, এই 1 লক্ষ, এই 2 লক্ষ টাকায় যে বাড়তি 2 লক্ষ দিয়ে দিছো, এই জিনিসটাই হচ্ছে তোমার বিলম্বিত। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এখন বিলম্বিত জিনিসটা বুঝবা। তাহলে বিজ্ঞাপন খরচ জিনিসটা হচ্ছে কত ছিল তোমার? এখান যদি এটার আলোকে আমরা হিসাব করি 1 লক্ষ টাকা বিজ্ঞাপন খরচ এই বছরের, ঠিক আছে? বিজ্ঞাপন বাবদ মোট খরচ ছিল 3 লক্ষ, বাট এই বছরের জন্য তোমার খরচ হয়ে গেছে কত? 1 লক্ষ। যেহেতু আমি এই বছর হিসাব করি, এই বছর আমার খরচ হয়ে গেছে, তাহলে আমি এখনও কিন্তু পরবর্তী 2 বছরের সুবিধা পাও না আছি। তাহলে সেটার জন্য আমার 1 লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ টাকা। তাহলে ওই জিনিসগুলো আমার বিলম্বিত। তার মানে আমি 23 সাল, 24 সাল আর বিজ্ঞাপন বাবদ এটার জন্য খরচ করা লাগতেছে না। তাহলে বিলম্বিত জিনিসটা হচ্ছে ওই অংশ। তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে, 25,000 ভাগ কত? 5, 5 বছর না, 5 বছরের জন্য ভাগ দিছি, গুণ কত? 4। তাহলে 4 কেন হয়েছে? বিলম্বিত মূলত 4 বছর, আর খরচ মূলত হচ্ছে 1 বছর। অর্থাৎ এই বছরের হচ্ছে খরচ, আর বাকি যে 4 বছর আমি ভবিষ্যতের জন্য দিয়ে দিছি, সেই ভবিষ্যতের জন্য সেগুলো কি বিলম্বিত। তাহলে আমি এখানে সংক্ষেপে বের করে ফেলো। দেখো, 5 দিয়ে যদি ভাগ করো 5,000, 25,000 ভাগ 5 কত হয়? 5,000 ইন্টু আমার বিলম্বিত কত বছর? আরও 4 বছর। তাহলে বিলম্বিত বের করে ফেলছে আমার কত? 20,000। একদম ইজি না? এই তাহলে লেখো 20,000।
হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, ঠিক আছে। তারপর আসো জানুয়ারি 6 তারিখ, দেখো শিক্ষানবিশ সালামি প্রাপ্তি, এটা তো আমাদের বিলম্বিত না। ব্যবসা স্থানান্তর ব্যয়, দেখো ব্যবসা স্থানান্তর ব্যয় এখন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কেন? তুমি এই বছর ব্যবসা স্থানান্তর করছো, কয়েক বছরের জন্য সেই ব্যবসাটা তোমার ওই স্থানে সুবিধা প্রদান করবে, এই জন্য সেটা বিলম্বিত ব্যয়। 12 তারিখ আমরা লিখি, 12 তারিখ ব্যবসা স্থানান্তর ব্যয়। ব্যবসা স্থানান্তর ব্যয় কত? 20,000 টাকা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কেন আমরা ভাগ করলাম না এটার মতো? এটার উত্তর হচ্ছে এখানে কোনো সময় দেওয়া নাই, এই জন্য আমরা ভাগ করতে পারি না, আমরা পুরাটারই বিলম্বিত হিসাবে ধরে ফেলেছি, ঠিক আছে। এটা মাথায় রাখবা। যদি কোনো কিছু বলে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা ভাগ করব। কোনো ক্লু যদি তুমি পাওয়া, যদি ক্লু না থাকে তাহলে সেক্ষেত্রে যেভাবে আছে পুরো টাকাটাই বসায় দিবে। পড়া 10,000 টাকা, এটা তো আয়। ঋণ গ্রহণ, এটা হচ্ছে মূলধন জাতীয়। যন্ত্রপাতি ক্রয়, তাও মূলধন জাতীয় ব্যয়। আসবাবপত্র ক্রয়, তাও মূলধন জাতীয় ব্যয়। ব্যক্তিগত তহবিল থেকে 10,000 টাকা প্রদান, সেটা মূলধন। কেমন? তাহলে এখানে আর কিছু নাই, তাহলে 20 আমরা পাইলাম 40। হচ্ছে 40,000 টাকা আমাদের বিলম্বিত খরচ। আশা করি বুঝে ফেলছো। এখন আসো খ। খ দাগে কি বলছে? খ দাগে আমাদেরকে বলছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় কত। এখন আসি 2022 জানুয়ারি মাস, আমরা মুনাফা জাতীয় আয়গুলো আগে খুঁজে বের করব। তাহলে এখানে আমরা যদি হেডলাইনে লেখো মুনাফা জাতীয় আয়, আয় দিয়ে আমি কলম দিলাম। এখন আয় কী কী আছে আমি খুঁজে বের করে, দেখো মুনাফা জাতীয় আয় মানে হচ্ছে আমার নিয়মিত যে আয়গুলো হয় সেগুলাই মুনাফা জাতীয় আয়। যেমন শিক্ষা, আমরা মূলধন বিনিয়োগ, এটা আসবে না। বিজ্ঞাপন, এটা ব্যয়। শিক্ষানবিশ সালামি, দেখো 10,000 টাকা, যার মধ্যে গত বছর এটা। তাহলে আমরা শিক্ষানবিশ সালামি পাইছি 6 তারিখ। শিক্ষানবিশ সালামি, এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়। শিক্ষানবিশ সালামি কত? 10,000 টাকা, যার মধ্যে গত বছরের হচ্ছে 25,000 টাকা, 2500 টাকা। তাহলে গত বছর যদি 2500 টাকা থাকে তাহলে তোমার এই বছরের কত? তাহলে 10,000 থেকে আমি 2500 বাদ দিয়ে দিব, এই তো। এটা আমার সবসময় মনে রাখবা, আয় এবং ব্যয় শুধু চলতি হিসাবকালের হয়। আয় এবং ব্যয় শুধু চলতি হিসাবকালের হয়। তাহলে 10,000 থেকে 2500 বাদ দেওয়ার থেকে 7,500, কেমন? 7,500 থাকবে। তোমরা ক্যালকুলেটার ইউজ করো কিন্তু, যদি মুখে না কষ্ট হয় আর কি। অঙ্ক করতে করতে দেখবা যে মুখে মুখে অনেক কিছু পার্সেন্টেজ, এগুলো অনেক কিছু তোমরা মুখে বের করে ফেলতে পারতেছো। এটা হচ্ছে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। বাট তোমরা ইনিশিয়ালি ক্যালকুলেটার ইউজ করবা। তারপরে দেখি আমরা খুঁজে বের করি ব্যবসা স্থানান্তর ব্যয়টা বিলম্বিত চলে গেছে। উপভাড়া, উপভাড়া কিন্তু কি? ভাড়া একটা খরচ। আর উপভাড়া, উপভাড়া জিনিসটা হচ্ছে আমরা উপভাড়ার ক্ষেত্রে হচ্ছে ভাড়া জিনিসটা পাই। উপভাড়া জিনিসটা আমরা পাই, বিষয়টা বুঝো। ধরো তুমি একটা ফ্ল্যাট এরকম ভাড়া নিছো, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি মনে করলো যে না আমার তো এত পুরাটা লাগে না, আমি অর্ধেক ইউজ করি আর অর্ধেকটা আমি কি করি, আরেকজনের কাছে ভাড়া দিই। তার মানে তুমি প্রকৃত বাড়িওয়ালার কাছে ভাড়া দিতেছো সাপোজ 50,000 টাকা। আর ওই অর্ধেক জিনিসটা যে তুমি ভাড়া দিছো, তুমি কিন্তু পুরো ফ্ল্যাটের ভাড়া দিতেছো মালিককে কত? 50,000 টাকা। আর ওই অর্ধেক যে তুমি তোমার লাগে না এটা ভাড়া দিয়ে দিছো, সেখান থেকে তোমার আয় হচ্ছে ধরো 25,000। তাহলে ওই জিনিসটা তুমি আয় করতেছো 25,000 টাকা, তাহলে এটা তোমার জন্য কি? আয় না? প্রতিষ্ঠানের জন্য আয়। আর আবার পুরা যে দিতেছো সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তাহলে উপভাড়া জিনিসটা হচ্ছে তুমি ভাড়া নিয়ে আরেকজনের কাছে ভাড়া দিছো, সেই যদি ভাড়া দেয় তোমারে তাহলে সেটা হবে কি? উপভাড়া, ঠিক আছে। ভাড়ার উপরে ভাড়া আর কি, উপভাড়া। তাহলে সেটা হচ্ছে 15 তারিখ উপভাড়া। উপভাড়া প্রাপ্তি লিখতে পারো। উপভাড়া প্রাপ্তি টাপ্তি কিছু নাই, উপভাড়াই বলছে 10,000 টাকা। আর কি কিছু আছে খুঁজে দেখো। মুনাফা জাতীয় হচ্ছে ঋণ গ্রহণ মূলধন জাতীয়, যন্ত্রপাতি ঋণ মূলধন জাতীয়, আসবাবপত্র মূলধন জাতীয়, এটাও মূলধন জাতীয়। তাহলে আর নাই, আমরা এই দুইটাই জিনিস পাইছি। 10,000, 17,000, কত? 500। এটার নাম লেখো। সুতরাং মোট মুনাফা জাতীয় আয় 17,500।
তারপর হচ্ছে আমাদের আবার আরেকটা জিনিস বের করতে হবে, মুনাফা জাতীয় ব্যয় 2022 জানো। ঠিক আছে, এখানে আমরা হেডলাইন দিই মুনাফা জাতীয় ব্যয়। এখন দেখো মুনাফা জাতীয় ব্যয়গুলো খুঁজে বের করতে হবে। যেমন মূলধন বিনিয়োগ, এটা হচ্ছে তোমার কি মূলধন জাতীয়। বিজ্ঞাপন, বিজ্ঞাপন জিনিসটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয়। একটু আগে বলতে পারো যে স্যার আপনি তো শিখাইলেন যে এখানে তো আমরা বিলম্বিততে ধরে ফেলছি। না, বিলম্বিততে আমরা ধরছি হচ্ছে আমাদের নেক্সট ইয়ারের জন্য যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে বিলম্বিত। আর এই বছরের যে খরচটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এই বছরের খরচ, মানে মুনাফা জাতীয় খরচ বিজ্ঞাপন বাবদ, বুঝতে হবে। তাহলে কত বিলম্বিত বিজ্ঞাপন, না সরি বিজ্ঞাপন খরচ। এখন আবার আমাদের কত বিজ্ঞাপন খরচ, যেহেতু আমরা কি বের করি ব্যয়, বিজ্ঞাপন খরচ মুনাফা জাতীয় ব্যয় বের করতেছি আমরা, কেমন বিজ্ঞাপন খরচ। তাহলে মোট বিজ্ঞাপন ছিল কত আমার 25,000, এটা থেকে আমার বিলম্বিত চলে গেছে হচ্ছে কত 20,000। তাহলে এবছরের খরচ কত আমার ইজিলি 5,000। তারপর আসে জানুয়ারি, শিক্ষানবিশ সালামি, এটা আমাদের জন্য আয়, ব্যবসা স্থানান্তর এটাও ব্যয়। তাহলে ব্যবসা স্থানান্তর করছি, দেখো এটা পুরাটাই বিলম্বিততে চলে গেছে, তাহলে এটা আমাদের এবছর আর মুনাফা জাতীয় খরচে আসতেছে না। তারপরে দেখো ঋণ গ্রহণ উপভাড়া, এটা তো আয়, এটা আসবে না। ঋণ গ্রহণ, এটা মূলধন জাতীয়। যন্ত্রপাতি ক্রয়, তাও মূলধন জাতীয়। আসবাবপত্র ক্রয় 30,000 টাকা, এটাও মূলধন জাতীয়। ব্যক্তিগত তহবিল হতে কারবারের কর্মচারীদের বেতন প্রদান, এখন ব্যক্তিগত তহবিল হতে দিয়েছে সেটা হচ্ছে মূলধন। আর বেতনের জিনিসটা মূলত দিছে কি বেতন, তো বেতন জিনিসটা তো অবশ্যই খরচ প্রতিষ্ঠানের জন্য, তাহলে সেটা কি মুনাফা জাতীয় খরচ। তাহলে বেতন জিনিসটা হচ্ছে খরচ আমাদের 31 তারিখে। বেতন প্রদান, বেতন প্রদান কত টাকা 10,000 টাকা, আর কিছু নাই। তাহলে আমরা যোগ করে দিই 15,000 টাকা। এই 15,000 টাকার নাম কি দেখো, মোট মুনাফা জাতীয়, একদম ইজি না, দেখো মুনাফা জাতীয় ব্যয়, দ্যাটস ইট। এখন আসো আমাদের গ নাম্বার কোশ্চেনে বলছে কি দেখো, মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয় কত। তাহলে আমরা লিখি মূলধন জাতীয় 2022। প্রথমে বের করবো কি আমরা মূলধন জাতীয় প্রাপ্তি, লিখি আমরা মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, প্রাপ্তি জিনিসটা তো বুঝো, প্রতিষ্ঠানে টাকা আসছে সেই জিনিসটা হচ্ছে প্রাপ্তি, টাকা অর্জিত হয়েছে। এখন মূলধন জাতীয় মানে হচ্ছে বুঝতে হবে তোমাকে বড় ধরনের অনিয়মিত লেনদেন, ঠিক আছে, কয়েক বছর ব্যাপী এটা সুবিধা দিবে। তাহলে দেখি আমরা জানুয়ারি কততে আছে মূলধন জাতীয় প্রাপ্তি, প্রতিষ্ঠানের জন্য প্রাপ্তি, এটা মনে রাখবা। আমরা যখন হিসাব করি তখন নিজেকে প্রতিষ্ঠান মনে করবা, তুমি নিজে প্রতিষ্ঠান, তুমি নিজে মালিক না, তুমি নিজে কি প্রতিষ্ঠান, এটা মনে রাখবা। তাহলে দেখো জানুয়ারির 1 তারিখ বলছে মূলধন বিনিয়োগ 1 লক্ষ টাকা, তাহলে মূলধন বিনিয়োগ করছে এটা প্রতিষ্ঠানের জন্য কি প্রাপ্তি, 1 তারিখে পাইছি আমরা। তাহলে মূলধন বিনিয়োগ 1 লক্ষ টাকা। তারপরে দেখি আর আছে কিনা, 3 তারিখ বিজ্ঞাপন, 6 তারিখ শিক্ষানবিশ সালামি, ব্যবসা স্থানান্তর ব্যয়, উপভাড়া, এগুলাই ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, মূলধন জাতীয় প্রাপ্তি কেন সেটা মনে রাখতে হবে। ঋণ গ্রহণ, ঋণ জিনিসটা কি আমরা জানি, ঋণ জিনিসটা ব্যবসার জন্য দায় নাকি, দায় পরে। বাট যখন আমি ঋণ গ্রহণ করছি প্রতিষ্ঠানে কি করছে, প্রতিষ্ঠানে হচ্ছে কি আসছে, টাকা আসছে আমার কাছে, কি আসছে প্রতিষ্ঠানের কাছে, কি আসছে নগদ টাকা আসছে, যখন ঋণ করেছে কাঁচা কাঁচা টাকা চলে আসছে না, তাহলে ওইটা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে প্রাপ্তি। তাহলে ঋণ গ্রহণ করলে প্রতিষ্ঠানে কি হয়, প্রাপ্তি হয়। তাহলে ঋণ গ্রহণ কত 18 তারিখ গ্রহণ, সেটা হচ্ছে কত 50,000 টাকা, এই দুইটা পেলাম। তারপর আসি আমরা যন্ত্রপাতি ক্রয়, সেটা তো আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, সেটা হবে ব্যয়। আসবাবপত্র, তাও প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে। ব্যক্তিগত তহবিল হতে, দেখো ব্যক্তিগত তহবিল হতে কারবারের কর্মচারীদের বেতন প্রদান। এখানে একটা জিনিস মনে রাখবা, মালিক যদি ব্যক্তিগত তহবিল থেকে প্রতিষ্ঠানের কোনো স্বার্থে খরচ করে, মালিক যে পরিমাণ টাকা খরচ করবে সেই টাকাটা হচ্ছে প্রতিষ্ঠানে মূলধন হিসাবে আসে। ক্লিয়ার? তাহলে মূলধন হিসাবে আসছে এখানে,
এসে আবার খরচ হিসাবে চলে গেছে। তো খরচটা আমরা মুনাফা জাতীয় খরচে দেখাই ফেলছি। এখন আরেকটা জিনিস হচ্ছে যে মালিক যে টাকাটা দিচ্ছে তার টাকার হদিস কোথায়, সে অবশ্যই মূলধন হিসেবে প্রতিষ্ঠানকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা মূলধন হিসেবে এটাকে কাউন্ট করব। মূলধন জাতীয় প্রাপ্তি কেমন, 31 তারিখ, যেহেতু একবার মূলধন দিচ্ছে তাহলে এটাকে আমরা লিখতে পারি অতিরিক্ত মূলধন। কেমন, অতিরিক্ত মূলধন লেখো 10,000 টাকা। দ্যাটস ইট, আর কিছু নাই। 1,50,60,000 টাকা। তাহলে এটার নাম দাও, এটার নাম কি হবে, মোট মূলধন জাতীয় প্রাপ্তি। দ্যাটস ইট, আর কিছু নাই। তারপর আসো, এখন তো আমাদের আরেকটা জিনিস লাগবে, মূলধন জাতীয় ব্যয়। 2022 আমরা আবার লিখলাম মূলধন জাতীয় ব্যয় নির্ণয়। তাহলে মূলধন জাতীয় ব্যয়গুলো আমরা খুঁজে বের করবো। দেখো, জানু ব্যয় কত তারিখে, যেসব কারণে প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে সেগুলো হচ্ছে আমার ব্যয় হবে। তবে সেক্ষেত্রে যেহেতু মূলধন জাতীয়, সেটা হবে দীর্ঘমেয়াদী এবং বড় অঙ্কের। মূলধন বিনিয়োগ এটা প্রাপ্তি, বিজ্ঞাপন এগুলা মুনাফা জাতীয়, শিক্ষানবিশ মুনাফা জাতীয়, ব্যবসা স্থানান্তর এটা বিলম্বিত, উপবড়া এটা মুনাফা জাতীয়, ঋণ গ্রহণ সেটা প্রাপ্তিতে চলে গেছে, যন্ত্রপাতি ক্রয় এটা আমার যন্ত্রপাতি আজকে কিনছি, এটা আমার প্রতিষ্ঠানে কয়েক বছর যাবত কি দিবে, সুবিধা দিবে, সেজন্য সেটা কি মূলধন জাতীয় প্রাপ্তি হবে। তাহলে আমরা লিখি 21 তারিখ যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় হচ্ছে কত, 60,000 টাকা। তারপর আসো জানুয়ারির আসবাবপত্র ক্রয়। দেখো, আসবাবপত্র ক্রয় কিন্তু আমাদের মূলধন জাতীয় ব্যয়, যেহেতু আসবাবপত্র বড় ধরনের সম্পদ, সেটা আমরা কি করি, প্রতিষ্ঠানের জন্য ব্যয় করি। 1 বছরের কিনলে আমাদের একাধিক বছর পর্যন্ত সেটা আমাদেরকে সার্ভ দেয়। দেখো কুকুরগুলা কি করে, এই তোমাদের জন্য যখন ক্লাস রেকর্ড করি তখন এই দিনের বেলা করতে গেলে গাড়ির হর্ন, মুরগিওয়ালা সবজিওয়ালা সবাই আসে, আর রাতের বেলায় কুকুর আর হচ্ছে গার্ডটা বাঁশি বাজায়। এই হচ্ছে জীবন। এখন রাতের 4:07 বাজে, ভিডিও যখন রেকর্ড করতেছি আমি তোমাদের জন্য, এই ভিডিও রেকর্ডের জন্য অপেক্ষা করতেছি যে কখন নীরব হবে, কিন্তু নীরবের ভিতরে আবার এই সমস্যা। আচ্ছা আসি আমরা, দেখো 25 তারিখ, 25 তারিখ বলছে আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় কত টাকা, 30,000 টাকা। তাহলে আমরা 30,000 টাকা লিখলাম। ব্যক্তিগত তহবিল হতে এটা তো আর নাই, এই শেষ, এই দুইটাই হয়েছে আমরা ব্যয়। তাহলে 30 আর 60, 90,000 টাকা। তাহলে সুতরাং মোট মূলধন জাতীয় ব্যয়। কেমন, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ম্যাথের সমাধানটা। আশা করি তোমাদের কাছে ক্লাসটা অবশ্যই ভালো লাগবে। আর এই ম্যাথগুলো করার জন্য, ম্যাথগুলো খুব ইজিলি সলভ করার জন্য আমাদের মাস্ট তোমাকে প্রথম ক্লাসটা অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, প্রথম ক্লাসটা না দেখে তুমি এই ম্যাথগুলো সলভ করতে পারবে না। সো ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে। আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমাদের ক্লাসগুলো দেখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর পারস্পরিক সহযোগিতার জন্য তোমাদের জন্য আমাদের একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে কমার্স সেন্টার্স পরিবার, সার্চ দিলে পেয়ে যাবা ফেসবুকে, সেটাতে জয়েন হয়ে যাবা। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।